কয়েক দশক আগেও কোরিয়ানদের জীবন মান ছিল একদম তলানিতে। ঠিক সে সময় তারা কেমন জীবনযাপন করত তার কিছু স্মৃতি এখনও তারা ধরে রেখেছে এখানে। আপনারা কোরিয়ান বিভিন্ন ড্রামা বা সিনেমাতে এ ধরনের কাঠের ঐতিহ্যবাহী বাড়ি বা গেট দেখতে পাবেন, যেটা তারা এখনো তাদের ঐতিহ্য হিসেবে ধরে রেখেছে। তাদের ব্যবহৃত উপকরণগুলো যেন ইতিহাসকে এখনও জীবিত রেখেছে। এখানে কোরিয়ানদের কয়েক শত বছর আগের রান্নাঘর, যেটা এখন পর্যন্ত টিকে আছে, তারা সংরক্ষণ করে রেখেছে দর্শনার্থীদের দেখার জন্য। শুধু এতটুকুই না, তারা এখানে সংরক্ষণ করে রেখেছে এমন এক বৃক্ষ যার নাম মিলেনিয়াম জুনিপার। 1000 বছরেরও বেশি সময় কিভাবে বেঁচে আছে এই গাছ তা জানতে আজ আমি এসেছি এখানে। শুধু আমি নয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটক প্রতিদিন ভিড় জমায় এখানে টিউলিপের উৎসবে যোগ দিতে। শত শত মানুষের আগমনীতেও সকাল সন্ধ্যা এই বাগানের পরিবেশ যেন সকালের মতো শান্ত আর নীরব থাকে। তাই তো 1996-তে নির্মিত এই বাগানের নাম দেওয়া হয় দি গার্ডেন অফ মর্নিং ক্লাম। আপনারা কোরিয়ান বিভিন্ন ড্রামা বা সিনেমাতে এ ধরনের কাঠের ঐতিহ্যবাহী বাড়ি বা গেট দেখতে পাবেন, যেটা তারা এখনো তাদের ঐতিহ্য হিসেবে ধরে রেখেছে। এখানে এই পার্কের মাঝে এরকম কাঠের তাদের ঐতিহাসিক বাড়ি তৈরি করে রেখে তারা তাদের নতুন প্রজন্মকে মেসেজ দিতে চায় যে তাদের অতীত এরকমই ছিল। তারা তাদের অতীতকে বর্তমান জেনারেশনের কাছে প্রচার করার জন্য তাদের ঐতিহ্যবাহী যেসব বাড়ি রয়েছে কাঠের তৈরি, ঠিক সেই আদলে তৈরি করে এখনও এখানে প্রদর্শনের জন্য রেখে দিয়েছে, যেটা কোরিয়ানদের কাছে তাদের পুরাতন ঐতিহ্যকে তুলে ধরে। শুধু ঐতিহাসিক বাড়ি নয়, সে সময়ে তাদের ব্যবহৃত রান্নাঘর, যেখানে তাদের পূর্বপুরুষদের ব্যবহৃত বিভিন্ন রান্নার উপকরণ এখনও সংরক্ষণ করে রেখেছে। এখানে কোরিয়ানদের কয়েক শত বছর আগের রান্নাঘর, যেটা এখন পর্যন্ত টিকে আছে, তারা সংরক্ষণ করে রেখেছে দর্শনার্থীদের দেখার জন্য। দেখুন, আমাদের দেশে গ্রাম অঞ্চলে ধান রান্না করার জন্য যে অনেক বড় বড় চুলা থাকে না, ঠিক সেরকম বড় বড় চুলা এখানে এখনও রয়েছে। এই যে এই ঢাকনাগুলো এখানে তুলে এর মধ্যে হয়তো রান্না করতো, এগুলা সম্ভবত রান্না করার পাতিল ছিল। আর নিচের এইখানে রান্নাঘর, যেখানে এই নিচ দিয়ে কাঠ ঢুকিয়ে আগুন জ্বালিয়ে তারপরে উপরে রান্না হতো। তারা তাদের কালচারগুলোকে এখন পর্যন্ত ধরে রেখেছে এই নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য, যেটা অনেক ভালো লাগছে দেখে যে কোরিয়ান শত শত বছর আগের কালচার আমি এখানে এসে এখনও স্বচক্ষে দেখতে পাচ্ছি। এই পাতিলগুলো দেখে মনে হচ্ছে যে তারা আগেকার যুগে তাদের ধান অথবা চাউল এর মধ্যে সংরক্ষণ করে রাখত। এগুলো মাটির পাত্র, এর মধ্যে ধান বা চাউল আগের দিনে তারা সংরক্ষণ করে রাখতো, হয়তো বা পরে খাবার জন্য বা অনেক দিন সংরক্ষণ করে রাখার জন্য। দেখুন, মাটির তৈরি এই সাঁড়াশিগুলো কত লম্বা করে তৈরি করেছে, এবং এটা বেশ মজবুত মনে হচ্ছে আমার, হয়তো অনেক মোটা করে তৈরি করা আছে। এই পাত্রগুলো দেখে মনে হচ্ছে যে এখানে
হয়তো বা কাঁচা শাকসবজি রাখতো বা মাছ রাখতো এর মধ্যে। এটা বাঁশের চাটাই দিয়ে তৈরি। আমরা যেভাবে বাঁশের চাটাই দিয়ে এখনও বিভিন্ন পাত্র তৈরি করে বিভিন্ন জিনিস নেওয়ার জন্য, এগুলো কোরিয়াতে শত শত বছর আগে ব্যবহার হতো, সেগুলোর চিহ্ন এখনও এখানে রয়েছে। কোরিয়ানদের রান্নাঘরের সিস্টেম তো এখন উন্নত হয়েছে, কিন্তু সে সময় তাদের কৃষিকাজ কিভাবে চলতো তা জানলে আপনিও অবাক হবেন। কারণ তাদের শত বছর আগের পরিত্যক্ত প্রযুক্তি এখনও আমাদের দেশে নতুন হিসেবেই চলে। এই জিনিসটা চিনতে পারেন কিনা দেখেন, আমাদের দেশে গ্রামে গঞ্জে এখনও এটা দিয়ে ধান মাড়াই করা হয়, কিন্তু কোরিয়ানরা অনেক প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার কারণে তাদের এখানে এটা এখন অতীত হয়ে গিয়েছে। এটা দিয়ে এখন আর কাজ চলে না। তারা অনেক ডিজিটাল প্রযুক্তি নির্ভর অনেক বড় বড় মেশিন দিয়ে তাদের ধান মাড়াই করে থাকে। তার কারণে এটা তাদের এখন অতীতের একটা পরিত্যক্ত অংশ হয়ে গিয়েছে, যেটা আমাদের বাংলাদেশের গ্রাম অঞ্চলে কিন্তু এখন পর্যন্ত এই ধরনের মেশিনগুলো দিয়ে ধান মাড়াই করা হয়ে থাকে। কোরিয়া প্রযুক্তিতে অনেক এগিয়ে যাওয়াতে তাদের জীবনমান অনেক এগিয়ে গেছে, কিন্তু একটি বিশেষ খাবার যা তৈরি এখনও তারা সনাতন পদ্ধতিতেই করে। কি সেই বিশেষ খাবার, কিভাবেই বা তা তৈরি করে, আর এর স্বাস্থ্য উপকারিতাই বা কী, তা জানলে আপনি অবাক হবেন। কোরিয়ান এই বিশেষ খাবারটির নাম খিমচি। এটা একটা বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়। এই খিমচি তৈরির প্রধান উপাদান এক ধরনের বাঁধাকপি, যেটাকে কেটে পরিষ্কার করে নিয়ে একটি মশলার প্রলেপ এই খিমচির উপরে মাখিয়ে দেওয়া হয়। এই মশলাটা তৈরি করতে কোরিয়ানরা ব্যবহার করে আদা, রসুন, পেঁয়াজ, মাছের সস এবং মরিচের গুঁড়া। এগুলোকে একসাথে মিক্সড করে তার পেস্ট বানানো হয়। এরপর পরিষ্কার করে ধুয়ে রাখা ওই বাঁধাকপির প্রত্যেকটা প্রলেপে প্রলেপে এই পেস্ট লাগিয়ে দেওয়া হয়। তারপর তাকে প্যাকেট করে ফ্রিজে রাখা হয় এবং কয়েকদিন রাখার পরে এটি খাবার উপযোগী হয়। কিন্তু কোরিয়ানরা সনাতন পদ্ধতিতে এই খিমচি এখনও তৈরি করে, যেটা তৈরি করার পর এই মাটির পাত্রে রেখে তাকে মাটিতে পুঁতে রাখা হয়, যার ফলে এই খিমচির স্বাদ আরও কয়েক গুণ বেড়ে যায় এবং এর হেলথ বেনিফিটও অনেক গুণ বৃদ্ধি পায়। খিমচি মূলত এক ধরনের প্রোবায়োটিক খাবার, যেটা আমরা খেলে আমাদের শরীরে হজম শক্তি বৃদ্ধি করে। এই খাবারটা কোরিয়া সহ জাপান এবং বিভিন্ন দেশে ব্যাপকভাবে প্রচলিত রয়েছে। এই খিমচি আমি নিজেও অনেক পছন্দ করি খেতে। খিমচি বানানোর পর যে দীর্ঘ সময় ভালো থাকে তার জন্য এ ধরনের বড় বড় মাটির পাত্রে খিমচি সংরক্ষণ করা হয়, আর এই পদ্ধতিকে বলা হয় ফার্মেন্টেশন। এই পাত্রে খিমচির বয়স যত পুরনো হয় স্বাদও ততটাই বৃদ্ধি পায়। এই বাগানে কোরিয়ান কালচারের কিছু অংশ তুলে ধরা হলেও বড় একটা অংশ সাজানো রয়েছে বিচিত্র ধরনের ফুল আর গাছ দিয়ে। তার মধ্যে রয়েছে বিশেষ এক গাছ যার নাম মিলেনিয়াম জুনিপার। বিশেষ প্রজাতির এই গাছ 1000 বছর পার করে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এখানে। কিন্তু গাছটি এখানে কিভাবে আসলো? জানা যায় এই জুনিপার গাছটি কোরিয়ার আন্দং এর একটি গ্রামের পবিত্র গাছ হিসেবে পরিচিত ছিল। একবার গ্রামটিতে বন্যা হয়। গাছটির সৌন্দর্য দেখে তাকে বন্যা থেকে বাঁচাতে একজন বৃক্ষ সংগ্রাহক এটিকে সংগ্রহ করেন। তারপর 2000 সালের দিকে দ্য গার্ডেন অফ মর্নিং ক্লামের প্রতিষ্ঠাতা প্রফেসর সাং কিউং হান প্রায় 1 বছরের প্রস্তুতি ও অত্যন্ত যত্ন সহকারে গাছটিকে
এই বাগানে স্থানান্তর করে। তারপর থেকেই গাছটি এই বাগানের অংশ হয়ে গিয়েছে। বসন্তে এই বাগানে বিভিন্ন রঙের টিউলিপ ফোটে, যার সৌন্দর্যে মুগ্ধ হয়ে দূর দূরান্ত থেকে প্রকৃতিপ্রেমীরা ছুটে আসে এখানে। আমি এখন রয়েছি এক বিশাল টিউলিপের রাজ্যে, যেখানে চারিদিকে টিউলিপ ফুলের বাগান দিয়ে ভরা। চারিদিকে যেন টিউলিপের এক মহারাজ্য বলা চলে। যে ফুলগুলো দেখার জন্য দূর দূরান্ত থেকে, এমনকি বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে আসে। ঠিক এই ঋতুতে এই জায়গাটাতে টিউলিপ এবং অন্যান্য সুন্দর বিভিন্ন রকমের ফুল দিয়ে একদম ভর্তি থাকে, যেন এক ফুলের রাজ্য এখানে বলা চলে। প্রকৃতির সমারোহ আর ইতিহাস ঐতিহ্যে ঘেরা এই বাগানে রয়েছে আরও অনেক উপকরণ, যেগুলো ইতিহাস আর প্রকৃতির পাশাপাশি আপনার ভ্রমণকে করবে আরও স্মৃতিময়। তবে ভ্রমণ শুধু স্মৃতি নয়, ভ্রমণ এক ক্ষুধার নাম, যে ক্ষুধা শুধু ভ্রমণেই মেটানো সম্ভব। খাবারে ক্ষুধা মেটালে যেমন তৃপ্ত হয় দেহ, ঠিক তেমনি ভ্রমণ ক্ষুধা মেটালে তৃপ্ত হয় দেহের মধ্যে থাকা আত্মা।